গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। সবাই মিলে গল্পে যখন জমজমাট, তখন গালে হাত দিয়ে পিসিমা চোখ কপালে তুললেন। ও মা, তাহলে অনুর বিয়ে ঠিক হয়নি? মামার মুখ পাল্টে গেল। তাহলে আমাদের এখানে আসতে চিঠি দিলে কেন? প্রশ্নগুলো একের পর এক নন্দিনীর দিকে ছুটে আসছিল, আর সে মাথা নিচু করে বসেছিল। বোঝাই যাচ্ছিল এরা ব্যাপারটাকে একটা ফাজিল মেয়ের রসিকতা হিসেবে নিয়ে বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। শেষ পর্যন্ত পিসিমা বললেন, বলো তো দিদি, কেন ও এমন চিঠি লিখেছিলে? আমার কোনো উপায় ছিল না, কাঁদো কাঁদো গলায় বলল নন্দিনী। কেন, কি হয়েছিল? ওরা সবাই দিনরাত জ্বালাতন করে। বয়স্ক মুখগুলো পরস্পরের দিকে তাকালো। পিসিমা তাদের ইঙ্গিতে কথা বলতে নিষেধ করে জিজ্ঞাসা করলেন, কারা জ্বালাতন করে? বাবার বান্ধবীরা। অনুর বান্ধবী আছে নাকি? মামা বলে উঠলেন, শুনলেন তো, বান্ধবীরা বলল, তার মানে অনেক বান্ধবী আছে। তারা কারা? পিসিমা জিজ্ঞাসা করলেন। কেউ বাবার সঙ্গে মর্নিং ওয়াক করে, কেউ একই অফিসে কাজ করে, আবার কেউ ক্লাবের সূত্রে পরিচিত। এছাড়া বাইরের দু একজন আছে। এরা সব মহিলা? পিসিমশাই বললেন, আহ, কি প্রশ্ন করছো, বান্ধবী কি পুরুষ হয়? মামা বললেন, আমার ধারণা ছিল অনিশের চরিত্র খুব পাকাপোক্ত, কিন্তু এ কি শুনছি, এই বয়সে এতগুলো বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, অদ্ভুত। নন্দিনী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, বাবা মোটেই ঘুরে বেড়ায় না। তাহলে তাহলে তারা করেটা কি? দিন রাত টেলিফোন করে, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে। তোমাকে মিষ্টি কথা বলে কেন? পিসিমা জিজ্ঞাসা করলেন। জানি না, ওরা সবাই বাবার ভালো চায়। তা তো চাইবেই, এইসব মেয়ে ছেলে কি আইবুড়ো? মামা জানতে চান। পিসিমা বললেন, মেয়ে ছেলে আবার কি কথা? ওই হলো, এদের কি স্বামী সংসার নেই? মামা আবার জিজ্ঞাসা করেন। না, এদের কারোর বিয়ে হয়নি, কেউ বিধবা, কেউ ডিভোর্সি। মাই গড! মামা সোজা হয়ে বসেন। বয়স কত? কারো 19, কারো 39। 19? পিসিমা হতভম্ব। 19 বছরের মেয়ে অনুর বান্ধবী? বাবা চায় না, কিন্তু সেই মেয়েটা চায়। এদের কারো ছেলে মেয়ে আছে? পিসেমশাই জানতে চান। হ্যাঁ, একজনের মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার যেন ব্যাপারটা এদের মাথায় ঢুকল। অনিশ নামক একজন বিপত্নিক পুরুষের জন্য কিছু মহিলা হামলে খেয়ে পড়েছে। টেবিলের ওপর অনিশের যে ছবি রয়েছে, তাতে তো বয়স মোটেই বোঝা যায় না। একটি ছবিতে বাপ মেয়েকে তো ভাই বোনের মতো দেখাচ্ছে, অতএব মেয়েদের আগ্রহ হওয়া স্বাভাবিক। তারপর শহরটার নাম কলকাতা। এখানে বাস করে যে এত বছর ছেলেটা নিজের চরিত্র সামলে রাখতে পেরেছে, সেটাই তো অবাক করা ঘটনা। আর এইসব দেখে ওই বাচ্চা মেয়েটার যদি মাথা খারাপ হয়ে যায়, তাহলে কি করতে পারে সে? ভালোই করেছে সবাইকে এখানে আসার জন্য চিঠি লিখে। মামা জিজ্ঞাসা করলেন, তোমার পিতৃদেব সাধারণত কখন বাড়ি ফেরেন? সন্ধে 6:30টার মধ্যে। তাই নাকি? তারপরে আবার বের হন? নেমন্তন্ন বা কাজ না থাকলে বের হন না। ছুটির দিনে বাড়িতে থাকে? হ্যাঁ। ওইসব মহিলারা কি এ বাড়িতে আসে?
সবাই আসে না, কিন্তু প্রত্যেকে আসতে চায়। আশা বের করছি। মামা গজরান। পিসিমা বললেন, আহ, দাঁড়ান, তা দিদি তোমার কেন বিয়ের কথা মনে এলো? নন্দিনী মুখ নিচু করল। এদের কারোর সঙ্গে যদি তোমরা বিয়ে ঠিক করে দাও, তাহলে বাকিরা আর জ্বালাতন করবেন না বলে মনে হয়েছিল। পিসেমশাই মাথা নাড়লেন। ঠিক কথা, একেই বলে মডার্ন চিন্তাধারা। মামা হাঁকলেন। থামুন, 50 বছর বয়সে কেউ বিয়ে করে নাকি? পিসেমশাই বললেন, চিরকাল করে। আগে ঘাটের মরা বিয়ে করতো না? আজকাল একটা ছেলের জীবনে প্রতিষ্ঠিত হতে 35 বছর লেগে যায়, তারপর বিয়ে। অনিশের তো মাত্র 15 বছর বেশি বয়স সেই তুলনায়, তাই না? রবি শঙ্কর 69-এ বিয়ে করেছেন। বিদেশে তো আরো বেশি বয়সে বিয়ের নজির আছে। পিসিমা জিজ্ঞাসা করলেন, এদের কাউকে তোর বাবা বিয়ে করলে তুই মা হিসেবে তাকে মেনে নিতে পারবি তো? ভেবে দেখ। আমি কি এখনো বাচ্চা মেয়ে যে ঝগড়া করব? নন্দিনী হাসল। হেসো না, সৎমা এসে তোমার উপর অত্যাচার করতে পারে। মামা বললেন, না না, এরা সেরকম নয়। পিসেমশাই বললেন, তাহলে তো হয়েই গেল। মামা বললেন, না, হয়নি। আমাদের দেখতে হবে অনিশ কি চাইছে, বিবাহে তার সম্মতি আছে কিনা। অনেক সময় এ ব্যাপারে অনিচ্ছা আসে। পিসিমা বললেন, রাখুন তো, কোনো ছেলে জিজ্ঞাসা করলে মুখ ফুটে হ্যাঁ বলে না, অন্তত বিয়ের ব্যাপারে তো নয়। এই আমার ইনি নাকি বিয়ে করতে আসার দিন পর্যন্ত না না বলে গিয়েছিলেন। ওসব আমার জানা আছে। তা দিদি, তোর ইচ্ছেটা কি তুই আমাদের খুলে বল। এসে পড়েছি যখন, তখন একটা বিহিত না করে যাব না। নন্দিনী বাঁ হাতে কপাল থেকে চুল সরালো। তোমরা ঠিক করে দাও। কাকে ঠিক করব? সেটাই তো বলছি। যারা যারা বাবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তাদের মধ্যে সবচেয়ে যে ভালো, তাকে তোমরা ঠিক করে দাও। নন্দিনী বলল, হোমা, তাদের না দেখলে আমরা ঠিক করব কি করে? আমি কি বলেছি না দেখে করতে? ধরো, আমি ওদের আসতে বললাম, একজনের পর একজন এলো, তোমরা কথা বললে বুঝতে পারবে কে সবচেয়ে ভালো। কিন্তু ধর, আমরা যাকে ভালো বললাম তাকে যদি তোর বাবার পছন্দ না হয়? ইস, হবে না কেন? তোমরা গুরুজন, তোমাদের পছন্দকে বাবা নিশ্চয় মানবেন। কথাটা শুনে পিসিমা গর্বিত মুখে মামার দিকে তাকালেন। মামা সেটা উপেক্ষা করে বললেন, আমি একটা কথা বুঝতে পারছি না, এসব শিক্ষিতা বয়স্ক মহিলারা কেন ডাকলেই এই বাড়িতে আসছেন? দ্বিতীয়ত, আমরা কথা বলতে চাইলেই তারা কেন আমাদের সঙ্গে কথা বলবেন? নন্দিনী বলল, ওরা তো টেলিফোনে আমাকে বলেছেন এ বাড়িতে আসতে চান। হ্যাঁ, আসতে চাওয়া এক জিনিস আর ইন্টারভিউ দেওয়া আরেক জিনিস। পিসেমশাই বললেন, ইন্টারভিউয়ের কথা উঠছে কেন? এ কি 20-22 বছরের পাত্রী দেখতে যাওয়া যে উদ্ভট প্রশ্ন বলে যাচাই করতে হবে? তাহলে কি কথা বলবেন? এমনি সৌজন্য সাক্ষাৎকার। একটা চাল টিপলেই তো বোঝা যায় ভাত হয়েছে কিনা। মামা গম্ভীর হলেন। এসব কতদিন ধরে করা হবে? দুদিনে, ঝটপট জবাব দিল নন্দিনী। আজ আর কাল। আজকে? আজকে সময় আছে নাকি? অনিশের সামনে এসব কথা বলতে পারবো না। বাবার সামনে কখনো বলবেন না। সবকিছু ভন্ডুল করতে বাবার মতো কেউ পারে না। কি ভন্ডুল করে দেবে বললেই হলো? পিসিমা বললেন, ঠিক আছে বাবা, অনিশের সামনে ওসব করা হবে না। নন্দিনী খুশি হলো। সে ঘড়ি দেখল, এখন 3:15।
অনিশের বাড়ি ফিরতে এখনো অনেক দেরি। সে চটপট পাশের ঘরে গিয়ে টেলিফোনে ডায়াল ঘোরালো। একটা বাচ্চা মেয়ে ফোন ধরল। কাকে চাই? সত্যবতী সোম আছেন? বলুন, নন্দিনী কথা বলছে। একটু বাদেই সত্যবতীর গলা পাওয়া গেল। নন্দিনী মানে অনিশ বাবুর? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? আমি তো ভাবতেই পারছি না। আপনাকে আমার খুব দরকার। নন্দিনী গলায় আবেগ আনল। ও, কোনো গুরুতর ব্যাপার? তা নয়, মানে আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। তুমি যখন ডাকছো তখন না গিয়ে পারি? হাসলেন সত্যবতী। বলো, কবে যাব? রাগ করবেন না? একটুও না। আজ আসতে পারবেন? এখনই? এখনই? এখনই আমি কি করে যাই? সত্যবতীর গলার স্বর পাল্টে গেল। ও, অসুবিধে থাকলে তাহলে থাক। না না, আসলে আমি এখন একদম তৈরি নই। এভাবে কি যাওয়া যায়? তবু তুমি যখন বলছো। আচ্ছা, কি জন্য যেতে বলছো বলো তো? আপনি আসুন, তারপর বলবো। ও, তোমার বাবা কি বাড়িতে আছেন? না না, বাবা অফিসে। উনি এসব কিছুই জানেন না। ঠিক আছে, আমি মিনিট 40-এর মধ্যে যাচ্ছি। তোমাদের বাড়ির ডাইরেকশনটা কি যেন? নন্দিনী সত্যবতীকে বুঝিয়ে দিয়ে রিসিভার রেখে হাসল। বাইরের ঘরে ওরা বসেছিলেন। নন্দিনী দরজায় এসে ঘোষণা করল, একজন আসছেন। কে ইনি? মামা গম্ভীর। সত্যবতী সোম। সোম? ওটা তো তোমাদের টাইটেল। পিসেমশাই বললেন, আহ, অনর্থক কথাবার্তা। হ্যাঁ রে, আমরা কি করব? কথা বলবে। নন্দিনী হাসল। ধুর, বয়স কত? আমি জানি না, বাট শি মাস্ট বি অ্যাবাভ 35। দেখলে বোঝা যায় না। 35? এই বয়সের কনের সঙ্গে কখনো কথা বলিনি। পিসিমা বিড়বিড় করলেন, তুই বলতেই আসতে রাজি হয়ে গেল? হচ্ছিল না, অনেক করে বললাম তবে রাজি হলো। বললাম আমার দরকার। এলে কি বলবি? দরকারটা কিসের? সত্যি তো, কি বলা যায়? নন্দিনী চিন্তিত হলো। পিসেমশাই বললেন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। না না, শোনো আগে, তারপর নাকচ করো। ধরো আমরা সবাই এসেছি নন্দিনীর বিয়ের ব্যাপারে কথা বলতে। আমার? চোখ বড় করল নন্দিনী। মামা বললেন, সেটাই উচিত ছিল। অসম্ভব! নন্দিনী চিৎকার করল। পিসেমশাই হাত তুললেন। আগে আমাকে শেষ করতে দাও। আমরা প্রস্তাব এনেছি, কিন্তু নন্দিনী রাজি হচ্ছে না। তাই আমাদের বোঝানোর জন্য ও ভদ্রমহিলাকে এ বাড়িতে আসতে অনুরোধ করেছে। পিসিমা হেসে উঠলেন। এই প্রথম তোমাকে একটা ভালো পরামর্শ দিতে শুনলাম। মামা বললেন, হুম, নট ব্যাড। কিন্তু ওর যদি অন্য মতলব থাকে, তাহলে তো আমাদের বোঝানোর বদলে চাইবে মেয়েটার বিয়ে হোক। তাতে ওর পথের কাঁটা দূর হবে। মোটেই না, ও নন্দিনীকে সাহায্য করে ওকে হাতে রাখতে চাইবে। আমি বলি কি, আমরা ভেতরের ঘরে গিয়ে বসি। আসার পর নন্দিনী ওর সঙ্গে কথা বলে আমাদের ডাকলে আমরা বেরিয়ে এসে আলাপ করব। এমন লুকোচুরি খেলায় মামার আপত্তি ছিল, কিন্তু তিনিও আর দলছুট হতে পারলেন না। ঠিক 45 মিনিটের মাথায় বেল বাজল। নন্দিনী এগিয়ে গিয়ে দরজা খুলে বলে উঠল, আসুন আসুন, কি ভালো লাগছে।
তাড়াহুড়ো করে চলে এলাম। আসলে আমাদের ড্রাইভারটাকে আগে বলে রাখিনি তো, তাই ট্যাক্সিতে আসতে হলো। বাহ, সুন্দর ঘর তো। তুমি সাজিয়েছো? ওই আর কি। বসুন। সোফায় বসে সত্যবতী জিজ্ঞাসা করলেন, বলো, ব্যাপারখানা কি? এমন জরুরি তলব? আমি খুব বিপদে পড়েছি। নন্দিনী মুখ ঘুরিয়ে ভেতরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল। কিছুটা অবাক হয়ে সত্যবতী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি পড়াশোনা করব বলে ভেবেছিলাম। জিআরই দিয়ে আমেরিকা যাওয়ার প্ল্যান ছিল। খুব ভালো কথা। তা ছিল বলছো কেন? ওরা এসেছেন। কারা? এবার গলা নামালেন সত্যবতী। বাবার পিসিমা, পিসিমশাই, মামা। ওরা নাকি আমার বিয়ের সম্বন্ধ করেছেন। আমি এখন কিছুতে বিয়ে করব না। কিন্তু ওরা আমার কথা শুনতে চাইছেন না। নন্দিনী কাঁদো কাঁদো হলো। অদ্ভুত ব্যাপার। এখন বিয়ে করবে কি? আজকাল এত অল্প বয়সে কেউ বিয়ে করে নাকি? আমি এখন কি করব? তোমার বাবা এসব জানেন? না, একটু আগে ওরা এসেছেন। তাহলে বাবাকে বলো। অসম্ভব। বাবা ওদের কথার উপর কথা বলবেন না। তাহলে আপনি একটু ওদের বোঝাবেন? আমি? সত্যবতী হতভম্ব। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন। আপনি তো আমার হয়ে বলতেই পারেন। তা ওরা আমার কথা শুনবেন কি? বুঝিয়ে বললে শুনবেন না কেন? নন্দিনী উঠে দাঁড়ালো। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার পরিচয় কি দেবে? আপনি আপনি আমার টিচার। নন্দিনী হাসল। বেশ। হেসে ফেললেন সত্যবতীও। একে একে ঘরে ঢুকলেন ওরা। সত্যবতী নমস্কার করলেন উঠে দাঁড়িয়ে। দেখা গেল তিনি এর মধ্যে আঁচলটা জড়িয়ে নিয়েছেন ভালো করে। নন্দিনী ওর পাশে এসে দাঁড়ালো। সত্যবতী বসলে নন্দিনী বলল, এরা আমার বাবার সব গুরুজন। আর ওর কথা তো আপনাদের বলেছি। সত্যবতী নিজের বাঁ হাতটা ডান হাতে ধরে বললেন, আপনারা আমারও গুরুজন। আমার চেয়ে অনেক অভিজ্ঞতা আপনাদের। তবুও মনে হয় ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে ভালো হবে। পিসিমা বললেন, আমরা তো খারাপ কিছু করতে চাই না। নিশ্চয়ই, আমি সেটা জানি। সত্যবতী থেমে গেলেন। পিসিমা জিজ্ঞাসা করলেন, আপনি বুঝি নন্দিনীকে খুব ভালোবাসেন? সত্যবতী মাথা নাড়লেন। হ্যাঁ, ও খুব ব্রাইট মেয়ে। মামা জিজ্ঞাসা করলেন, আপনি থাকেন কোথায়? আপনারা আমাকে আপনি বলবেন না। আমি থাকি বেশি দূরে নয়। ও, বাড়িতে আর কে কে আছে? মা আছেন। নিজেদের বাড়ি? হ্যাঁ। পিসিমা জিজ্ঞাসা করলেন, চাকরি বাকরি করো নাকি? না, একসময় করতাম। এখন আসলে তেমন প্রয়োজন হয় না। আমাদের অনিশের সঙ্গে তো ভালো আলাপ আছে। হ্যাঁ। পিসেমশাই জিজ্ঞাসা করলেন, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? আমি? ও, নন্দিনীর ব্যাপারে। ওর বয়স তো এখন বেশ কম, তাই। সত্যবতী বললেন, মেয়েদের তো অল্প বয়সে বিয়ে হওয়া ভালো। শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারে। কিন্তু উল্টোটাই বেশি হচ্ছে আজকাল। আমার অভিজ্ঞতা তো সেই রকম। পিসিমা বললেন, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই আবার নতুন করে ভাববো। অনেক অনেক ধন্যবাদ। নন্দিনী, আজ আমি আসি। সত্যবতী তাকান নন্দিনীর দিকে। নমস্কার জানিয়ে সত্যবতী দরজার দিকে এগোলেন। নন্দিনী ওর সঙ্গে গেল।
দরজার বাইরে সিঁড়ির কাছে পৌঁছে নন্দিনীর দিকে তাকিয়ে হাসলেন সত্যবতী। মনে হয় তোমার আর ভয় নেই। আপনি যে কি উপকার করলেন। আচ্ছা, যাদের দেখলাম তারাই তোমার বাবার নিকট আত্মীয়? হ্যাঁ। ওরা প্রায়ই আসেন? না, কোনো অকেশন থাকলে আসেন। আচ্ছা, এলাম। সত্যবতী সিঁড়ি দিয়ে নেমে গেলেন। ওর চলে যাওয়া দেখে নন্দিনী ফিরল। সে যখন ঘরে ঢুকছে তখন মামার গলা শুনতে পেল। ঘোড়া ঘোড়া চেহারা। পিসিমা চোখ ঘোরালেন। আমাদের অঞ্জলি এর চেয়ে 1000 গুণ সুন্দরী ছিল। এর তো মাথায় চুলই নেই। পিসিমশাই বললেন, তাহলে তোমাদের একে পছন্দ হয়নি? পিসিমা হাত নাড়লেন। অঞ্জলির ধারে কাছে নয়। মায়ের ছবির কথা মনে এলো নন্দিনীর। মা দেখতে ভালো ছিল, কিন্তু কতটা ভালো ছিল যে ইনি এভাবে বলছেন। পিসিমশাইয়ের গলা কানে এলো। দ্বিতীয় জনকে কি দেখা যাবে আজ? মামা আপত্তি করলেন। এভাবে ডেকে এনে বাজে কথা বলার কোনো মানে হয় না। বাজে কথা মানে? পিসমশাই জিজ্ঞাসা করলেন। ওই তো আসল কথা না বলে খামোখা গপ্প করা। কিন্তু এছাড়া উপায় কি? আমরা তো বলতে পারি না, আপনি যদি অনিশকে বিয়ে করতে চান তাহলে আমাদের কাছে ইন্টারভিউ দিতে হবে। নন্দিনী সরে যাচ্ছিল, ঠিক তখনই বেল বাজল। অগত্যা তাকে দরজা খুলতে এগিয়ে যেতে হলো। দরজার বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে এই মুহূর্তে একদম আশা করেনি নন্দিনী। রীনা গাঙ্গুলির হাতে একটি টিফিন ক্যারিয়ার। হেসে বললেন, আমি ঠিক ধরেছি তুমি বাড়িতে আছো। একবার ভাবলাম যদি না থাকো। নাও। এটা কি? ওই আর কি, নিজের হাতে বানিয়েছিলাম, ভাবলাম তোমাকে দিয়ে যাই। প্রন পাঁচল। প্রন পাঁচল? কখনো নাম শুনিনি তো। খেয়ে দেখো। তোমার বাবা প্রন খান তো? হ্যাঁ, বাবার কোনো কিছুতেই অ্যালার্জি নেই। ঘরে এলেন রীনা গাঙ্গুলি। সঙ্গে সঙ্গে তিনি অপ্রস্তুত। কয়েকজন বয়স্ক মানুষকে এ বাড়িতে এই সময় তিনি আশা করেননি। দরজাটা বন্ধ করে নন্দিনী বলল, আমাদের আত্মীয়, বাবার মামা, পিসিমশাই, পিসিমা। আর ইনি হলেন রীনা আন্টি, রীনা গাঙ্গুলি। বাবার সঙ্গে মর্নিং ওয়াক করেন, আমাকে খুব ভালোবাসেন। রীনা অল্প বয়সিনীর মতো চোখ ঘোরালেন। শুধু মর্নিং ওয়াক বলছো কেন? আসলে উনি আমার লেট হাজব্যান্ডের বন্ধু ছিলেন। পিসিমা বললেন, লেট মানে তিনি নেই? না। আঙুলে ধরা রুমাল গালে চাপলেন রীনা। ইস, ছেলে মেয়ে? একটি মেয়ে, অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। সবাই বলে অত অল্প বয়সী মেয়ের কেন বিয়ে দিলাম। আমি বলি, সেই তো স্বামীর ঘরে যেতেই হবে, আজ নয় কাল। জামাই অবশ্য আমাকে শাশুড়ি বলে মানতেই চায় না। হাসলেন রীনা। পিসুমশাই জিজ্ঞাসা করলেন, মেয়ের শ্বশুরবাড়ি কি কলকাতায়? না না, ওরা বাইরে থাকে। বাড়িতে এখন কে কে আছেন? কেউ না, বিশাল বাড়িতে আমি একা, ঝি চাকর নিয়ে আছি। উনি এক ছেলে ছিলেন। শ্বশুরমশাই গেছেন গত বছর। দেখুন না, সময় কাটতেই চায় না কিছুতেই। মামা বললেন, সেটা তো দেখতেই পাচ্ছি। আপনারা কি জাস্ট বেড়াতে এসেছেন? রীনা প্রশ্ন করল। এরা উত্তর দেবার আগেই নন্দিনী বলে উঠল, হ্যাঁ, অনেকদিন আসেননি, তাই আমি চিঠি লিখে সবাইকে ডেকে আনলাম। পিসিমা বললেন, এই দেখুন না। তাকে থামিয়ে দিয়ে রীনা বলল, প্লিজ আমাকে আপনি বলবেন না। পিসিমা খুশি হলেন। ঠিক আছে, কেন এ বাড়িতে আসবো বলুন? অঞ্জলি চলে যাওয়ার পর এ বাড়ি তো শ্মশান হয়ে আছে। নন্দিনী তখন এইটুকুনি,
কত করে অনিশকে বললাম একটা বিয়ে কর, বাড়িটার লক্ষ্মীশ্রী ফিরুক, শুনলই না। রিনা মাথা নাড়ল। তা ঠিক, তবে এখন নন্দিনী বড় হয়েছে। আর বড়, আজকাল ওই বয়সের মেয়ে কিছু বোঝে? তোমার ওই বয়সে বিয়ে হয়ে যায়নি? হ্যাঁ, মা জোর করে দিয়েছিলেন। ঠিক করেছিলেন। বাচ্চা হয়নি? হ্যাঁ, আসলে উনি বাইরে চলে যাচ্ছিলেন বলে শ্বশুর মশাই। তবে বলো, আর আজকালকার মেয়েরা এখনো বাচ্চা হয়েই রইল। তবু ওকে বিয়ে দিতে হবে। অনিশকে বললাম, তুই পুরুষ মানুষ, মেয়েকে সংসারে কাজ শেখাতে পারবি না, আর সেটা না শেখালে শ্বশুর বাড়িতে গিয়ে দুবেলা হেনস্থা হবে। আর ও চলে গেলে তুই কি করবি? তাই এখনো সময় আছে, বিয়ে করে ফেল। বলো, খারাপ বলেছি? খুব লজ্জা পেলেন যেন রিনা। বললেন, সত্যি কথা। তা সেই উদ্দেশ্যে আসা। এখন বিয়ে করে ফেল বললেই তো বিয়ে হচ্ছে না। বেচারি পাত্রী পাবে কোথায়? 20-22 বছরের মেয়ের সঙ্গে তো বিয়ে দেওয়া যায় না। ওমা, ছি! তুমি তো ছি বললে, আমরা মেয়ে পাই কোথায়? একটু বেশি বয়সী মেয়ে তো আর ওর জন্য অপেক্ষা করে বসে নেই। ডিভোর্সই পেতে পারেন, মামা বললেন। ভয় লাগে, যে মেয়ে একজন স্বামীর সঙ্গে মানাতে পারল না, সে যদি আরেকজনের সঙ্গে ঘর করতে না পারে। না বাবা, ঝামেলায় যেতে রাজি নই। রিনা গাঙ্গুলি নখ খুঁড়ছিলেন। হঠাৎ বললেন, আমি একজনকে চিনি, স্কুলে পড়ায়, বছর 40 বয়স, সুন্দর দেখতে। এতদিন বিয়ে হয়নি কেন? ভালো ছেলে পাইনি। না বাবা, ভালো ছেলে না পাওয়ায় বিয়ের বয়স পার করে মেয়ে বসে আছে? ঠিক বিশ্বাস হয় না। দেখো, ঠিক কোনো গোলমাল আছে। পিসিমা মুখ বেঁকালেন। পিসিমশাই বললেন, আমাদের অনিশ বিপত্নিক। ওর সম্বন্ধ করা উচিত কোনো বিধবা মহিলা, যিনি এখনো সুন্দরী এবং ঝুট ঝামেলা নেই। তাহলে দুজনের কোনো রকম কমপ্লেক্স থাকবে না। তোমরা কি বলো? পিসিমা বললেন, যে মেয়ের কাছে স্বামীর স্মৃতি প্রবল, সে বিধবা হয়ে কেন আবার বিয়ে করতে চাইবে? আর আমরাই বা সেরকম পাত্রী পাচ্ছি কোথায়? সবাই এবার মুখ তুলে রিনা গাঙ্গুলির দিকে তাকালেন। রিনা লজ্জায় লাল হয়ে উঠেছেন এর মধ্যে। মাথা নিচু করে বললেন, আমি এবার যাই। কাজ আছে বুঝি? পিসিমা জিজ্ঞাসা করলেন। না মানে, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। নন্দিনী বলল, টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবেন না? থাক না, পরে না হয়। পিসিমা ধমকালেন, এই মেয়েটা কিচ্ছু জানে না, খালি পাত্র ফেরত দিতে নেই। কিছু একটা ভরে তবে দিও, এখন রেখে দাও। রিনা প্রতিবাদ করলেন, না না, তা কেন? হ্যাঁ তাই। পিসিমা শেষ করলেন, তা তোমার একা থাকতে কষ্ট হয় না? মেনে নিয়েছি। রিনার মাথা আবার নিচুতে। গান বাজনার চর্চা আছে? আগে গাইতাম, রবীন্দ্রসঙ্গীত। মামা জিজ্ঞাসা করলেন, কোন পর্বের গান? পূজা। বাহ। নাচ টাচ? না। এ, বিধবা হবার পর কি মাছ মাংস ছেড়ে দিয়েছো? আমার শ্বশুরমশাই ছাড়তে দেননি, বলেছিলেন তুমি আমার মেয়ে, সেই মতো থাকবে। তিনি তো গত হয়েছেন। হ্যাঁ। বাপের বাড়ির দিকে কে কে আছেন? সবাই। তা তুমি যখন কিছু করো, তখন তাদের অনুমতি নাও? না, ওরা দিল্লিতে থাকেন, আমিও অন্য সিস্টেমে চলে এসেছি। কিছু মনে করো না, তোমার বয়স কম, দেখতেও ভালো, আবার সংসারী হওনি কেন? তেমন ইচ্ছে হয়নি,
তাছাড়া মেয়ে ছিল, ওর বিয়ে দিলাম সবে। শ্বশুরমশাইও দুঃখ পেতেন। বাঙালি মেয়েকে তো সব দিক বজায় রেখে চলতে হয়। তা মেয়ে জামাই তো এখনো আছে। মেয়ে তো প্রায়ই বলে, মা তুমি কতদিন আর একা থাকবে? আসলে বেশ আছি। রিনা উঠে দাঁড়ালেন। আমি চললাম। এলাম নন্দিনী। নন্দিনী ওকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। রিনা ঘুরে দাঁড়িয়ে নিচু গলায় বলল, ওরা আমাকে খারাপ মনে করেননি তো? না না, আমার এত লজ্জা করছিল, খেয়ে জানিও কেমন লাগলো। রিনা নেমে গেলেন। ঘরে ঢুকতেই নন্দিনীর কানে এলো, আপনার স্ত্রী যে ভালো অভিনেত্রী তা জানতাম না। ওফ, গল্প বানিয়ে অভিনয় করার কি ক্ষমতা! পিসিমা বললেন, ওসব না করলে পেটের কথা টেনে বার করতে পারতেন আপনারা? নন্দিনী নিরীহ গলায় জিজ্ঞাসা করল, কেমন লাগলো? পিসিমা ঠোঁট মোচড়ালেন, অঞ্জলির কাছে লাগে না। মামা বললেন, নির্লজ্জ! আর একটু হলে বলে বসতো ওই বিয়ে করতে চায়। আরে বাবা, মেয়ের বিয়ে দিয়েছিস, আজ বাদে কাল দিদিমা হবি, তবু দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে? আর সেই জন্য বাড়ি বয়ে এসে ঘুষ দিয়ে গেল? ঘুষ? নয়তো কি, ওই যে চিংড়ি মাছের কি যেন, কেন এরা কি খেতে পায় না? পিসেমশাই বললেন, পাত্রী হিসেবে কি পছন্দ নয় তোমাদের? মনে রেখো, অনিশের বয়স হয়েছে, ওর কথা ভেবে বলো। পিসিমা বললেন, মুখ চোখ আমার ভালো লাগেনি বাবা। এই যে তুমি ওকে বললে সুন্দর। বলতে হয়, আলগা একটা চটক এখনো আছে, এটা স্বীকার করছি, কিন্তু নাক বড্ড বোচা, গায়ের রংটাও ঠিক সুবিধের নয়। পিসিমা বললেন। পিসেমশাই বললেন, তাহলে বাতিল হয়ে গেল। নন্দিনী, নেক্সট কে? নন্দিনীর খুব রাগ হচ্ছিল, কিন্তু সে মুখে কিছু বলল না। যমুনা চা নিয়ে এলো। নন্দিনী ভেতরে চলে গেল। এরা কি চাইছেন? দুজন মহিলাকে দেখে একজনকেও এদের পছন্দ হলো না। মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ালো সে। মা, তুমি কি খুব সুন্দরী ছিলে? তোমার ছবি দেখে মনেই হচ্ছে না তোমার নাক খুব টিকলো ছিল। তুমি কি খুব ফর্সা ছিলে মা? এত বছর পরে এরা শুধু তোমাকে টেনে নিয়ে আসছে। বাড়ি ফিরে অনিশ অবাক। এইভাবে তার সব কুলের বয়স্ক প্রতিনিধি এই বাড়িতে একসঙ্গে এসে উপস্থিত হবেন সে ভাবতেও পারেনি। প্রণাম প্রণাম করে সে জিজ্ঞাসা করল, কখন এলেন আপনারা? মামা গম্ভীর মুখে বললেন, আমরা সবাই ডিফারেন্ট সময় এসেছি। তারপরে তিনি প্রশ্ন করলেন, কেন, এসেছি বলে কি দুঃখিত হয়েছ? না না, এ যে কি আনন্দের কথা। পিসিমা বললেন, মুখেই বলছিস আনন্দ, চিঠি লিখে একটা খবরও নিস না। প্রতিবাদ ইচ্ছে করেই করল না অনিশ। কোনো অসুবিধে হয়নি তো? দরজায় দাঁড়ানো নন্দিনীর দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, খাবার দাবার? পিসিমা বললেন, সব ঠিকঠাক আছে, মেয়ে খুব যত্ন করেছে আমাদের। অনিশ বলল, আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ? মামা জবাব দিলেন, চলে এলাম। ও, বাড়ি সবাই ভালো? বেঁচে আছে। তোমার কি ব্লাড সুগার হয়েছে? আমার? কই না তো। এত রোগা লাগছে, বয়সের মেদ নেই শরীরে। বাবা এখনো ডায়েটিং করে, ব্যায়াম করে, নন্দিনী জানিয়ে দিল। মামা খিচিয়ে উঠলেন, সে কি, না খেয়ে থেকে এ বয়সে ছোকরা সাজার স্বাদ কেন? অনিশ হাসল, ছোকরা সাজতে যাব কেন? শরীর হালকা থাকলে অসুখ বিসুখ কম হয়, এটা মানেন?
পিসিমা এবার কথা বললেন, তা তোমরা যাই বলো, ওকে নন্দিনীর বাবা বলে মনে হয় না। মামা বললেন, এটা ওর ডিসক্রেডিট। ক্রমশ পরিস্থিতি হালকা হয়ে এলো। অনিশ ব্যস্ত হয়ে উঠল এই নিকট বয়স্ক আত্মীয়দের ঠিকঠাক যত্ন করতে। দীর্ঘকাল বাদে একসঙ্গে এদের এ বাড়িতে আসার কারণ তার কাছে পরিষ্কার হচ্ছিল না। এক ফাঁকে নন্দিনীকে আলাদা ডেকে সে বলল, তুমি তো এদের কখনো দেখোনি। একসময় কিছু অভিমানের কারণে সম্পর্ক কিছুটা দূরের হয়ে পড়েছিল, কিন্তু ওরা যখন এসেছেন তখন আমাদের পক্ষে যতটা করা উচিত করবে। নন্দিনী ভালো মেয়ের মতো মাথা নাড়ল। তোমাকে ওরা কিছু বলেছেন? কি ব্যাপারে? এই হঠাৎ এলেন কেন? না তো। ঠিক আছে, আর শোনো, এরা তো পুরনো দিনের মানুষ, এদের কাছে ডায়েটিং জাতীয় কথাবার্তা বলতে চেও না। অনিশ গম্ভীর মুখে বলল। রাত্রে খাওয়া দাওয়ার পর নন্দিনী যখন নিজের ঘরে, তখন পিসিমা অনিশকে বললেন, হ্যাঁ রে, আজ বাদে কাল মেয়ের বিয়ে হয়ে যাবে। সত্যি বলতে কি, তোর মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। অনিশ হাসল, কিন্তু কথাটা তার ভালো লাগলো না। পিসিমা বললেন, ওর বিয়ে দেবি? এখনই ও নিয়ে ভাবছি না। আজ বাদে কাল তো ভাবতে হবে। তা হবে। তখন তোর কি হবে? আমি একলা মানুষ, ঠিক চলে যাবে। তোর আর সংসারী হবার ইচ্ছে নেই? আমি তো সংসারী। শোন, আমরা একটা ভালো মেয়ে দেখে দিয়ে যাই, তুই তাকে বিয়ে কর। হেসে ফেলল অনিশ। সত্যি, তোমাদের উৎসাহ আছে। রাত্রে টেলিফোন এলো। রীনা গাঙ্গুলি ফোন করছেন। যমুনা এসে বলতেই অনিশ মেয়ের দিকে তাকালো। ওরা তখন খেতে বসেছিল। পিসিমা জিজ্ঞাসা করলেন, কাকে চাইছে? দাদাবাবুকে। যমুনা জানালো। অনিশ বলল, বলো, আমরা খাচ্ছি। নন্দিনী উঠে দাঁড়ালো। আমি কথা বলছি। টেলিফোনের কাছে গিয়ে পেছনে একবার তাকিয়ে নিয়ে নন্দিনী বলল, হ্যালো। হ্যাঁ। বাবা খাচ্ছেন? ও, ইস, একদম ভুলে গিয়েছিলাম, এখনই দিচ্ছি। ঠিক আছে, গুড নাইট। নন্দিনী ফিরে এসে বলল, বাবা, আজ রীনা আন্টি এসেছিলেন। তোমার জন্য টিফিন ক্যারিয়ারে করে প্রন পাজল রান্না করে এনে দিয়েছেন। পিসিমা বলে উঠলেন, ওসব পাজল খেতে হবে না। সে কি? অনিশ হতভম্ব। আপনি ওকে দেখেছেন? দেখব না? আমাদের সামনে তো এলো। অত বড় ধুমসু মহিলা নিজের হাতে খাবার বয়ে এনে দিচ্ছে, লজ্জা শরম বলে কিছু নেই? পিসিমা বললেন। মামা বললেন, এসব অনাত্মীয় মহিলারা কি প্রায়ই খাবার পৌঁছে দেন? অনিশ বলল, না না, আজই প্রথম শুনছি। কেন যে আনতে গেল তাও বুঝতে পারছি না। তোকে কি কিছু বলেছেন উনি? মেয়ের দিকে তাকালো অনিশ। না। আমি একটু টেস্ট করি। নন্দিনী যমুনাকে ইশারা করল। যমুনা একটা পাত্রে চিংড়ি মাছের গা মাখা তরকারি এনে দিতেই সে তুলে নিল চামচে। টেবিলের অন্যান্যরা ওকে লক্ষ্য করছিল। মুখে দিয়ে নন্দিনী বলল, বাহ, ফাইন। পিসিমশাই বললেন, বলছো? দেখি একটু। পিসিমা ধমকালেন, তোমার না চিংড়ি খাওয়া বারণ? অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট সঙ্গে এনেছি। নন্দিনী পাত্রটি এগিয়ে দিতে তিনি সামান্য তুলে নিলেন। পিসিমা রাগী চোখে তাকিয়েছিলেন। মুখে দিয়ে পিসিমশাই বললেন, না, রাধে ভালো। কি নাম যেন? প্রন পাজল? ওর মধ্যে পাজল কি দেখতে পাচ্ছ? পিসিমা জিজ্ঞাসা করলেন।
পাজল? আমি তোমার মধ্যে ছাড়া আর কিছুতেই পাজল দেখতে পাই না। কথাটা শোনা মাত্র সবাই এমনভাবে হেসে উঠল যে রাগ করতে গিয়েও পিসিমা পারলেন না। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম এর পঞ্চম পর্ব। এরপরে আসছে ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।